ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের 3 নাম্বার লেকচার। এইখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটা ইউটিউবে যে ফিজিক্স একাডেমি মানিক লিখে সার্চ দাও, চলে আসবে। সাবস্ক্রাইব করে তোমরা বিভিন্ন লেকচার দেখতে থাকো। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সরল দোলন গতি সম্পন্ন বস্তুর অন্তরক বা ব্যবকলন সমীকরণ। তাহলে সরল দোলন গতি সম্পন্ন বস্তু কোনটা? একটা স্প্রিং। এখন মনে করো একটা স্প্রিংকে আমি কি করলাম, যে তোমার একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে, মনে করো দৃঢ় অবলম্বনের সাথে আটকালাম। আটকিয়ে এখান থেকে আমরা মনে করো যে এফ বল প্রয়োগ করে একে প্রসারিত করি। তাহলে এরকম যদি প্রসারিত অবস্থায় থাকে, তাহলে প্রসারণ যখন আমরা প্রসারিত করলাম স্প্রিংটাকে, তখন স্প্রিংটা কি হবে? যদি প্রসারিত করে ছেড়ে দেই তাহলে আবার সংকুচিত হবে, এরকম হবে। সংকুচিত করে এখানে আসবে, তারপরে এখানে উঠবে, তারপরে এইভাবে এইভাবে আবার প্রসারিত হবে, আগের অবস্থায় আবার আসবে। তাহলে প্রথমে প্রসারিত করে ছেড়ে দিলে ধীরে ধীরে কমতে থাকবে প্রসারণ, সাম্য অবস্থায় আসবে, আবার বাড়তে থাকবে, কারণ এইভাবে দুলতে থাকবে। সেজন্য তো এটা সরল দোল গতি সম্পন্ন বস্তু। এইখানে এফটা দেখতো, সেটা হলো প্রযুক্ত বল। আমরা যে বল প্রয়োগ করে একে প্রসারিত করলাম তার বেগ হলো ভি, আর প্রত্যায়নী বল হলো এফ ড্যাশ, যে বলটার কারণে এ আবার সংকুচিত হবে। তাহলে এম ভরের বস্তুটি মনে করি এম ভরের বস্তুটিকে এফ বস্তুটির উপর এফ বল প্রয়োগ করার ফলে টি সময়ে এক্স পরিমাণ প্রসারিত হলে বেগ তাহলে কত হবে? বেগ ভি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টি, এবং ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি বাই টি। তাহলে এখানে দেখো ভি ইকুয়াল টু এক্স বাই টি এবং ত্বরণ এ ইকুয়াল টু ভি বাই টি। এখানে আমরা এক্স যেহেতু আমরা সরণ ধরছি আর ভিটা হলো বেগ, তাহলে এখান থেকে কিন্তু এ সমান সমান আমরা ডি এক্স ডিভাইডেড বাই ডিভি ডিভাইডেড বাই ডিটি লিখতে পারি, তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ যদি আমরা এখান থেকে লিখি, তাৎক্ষণিক ত্বরণ a equal to dv by dt, বা a equal to d by dt, আর v এর জায়গায় x by t বসাইতে পারবো আমরা। তাহলে এইখানে তাৎক্ষণিক বেগের আবার সংজ্ঞা আছে, আমি তাৎক্ষণিক বেগের সংজ্ঞা থেকে সেটা বসাবো। d এর জায়গায় dx by dt, কারণ v equal to dx divided by dt। এটা হলো তাৎক্ষণিক বেগ। আমরা এখানে লিখতে পারলাম এটা। এখন এইখান থেকে আমরা পাই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। আমরা কিন্তু ত্বরণ সমান সমান এটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো এটা হলো ত্বরণ এর রাশিমালা। এখন এইখানে আমরা সরলসন্ধিত গতি কেন বললাম? কারণ দেখো এটা তরঙ্গের মতো যাইতেছে। একটা স্প্রিং যখন সংকুচিত প্রসারিত হয় তখন সেটা কি হয়, তোমার একটা তরঙ্গর মতো দেখা যায়। এইভাবে তরঙ্গ আকারে এইভাবে সংকুচিত প্রসারিত হয়, তাহলে সেটা একটা সরলসন্ধিত গতি সম্পন্ন বস্তু কণার মতো আচরণ করে। তাহলে আমরা দেখো এখন এম ভরের বস্তুটি এ ত্বরণ প্রাপ্ত হলে নিউটনের গতিসূত্র অনুসারে
আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ। তাহলে তাই যদি লিখি এফ ইকুয়াল টু এম এ, সুতরাং এফ ইকুয়াল টু এম এর জায়গায় আমি ডি স্কোয়ার এক্স বাই আর ডিটি স্কোয়ার লিখতে পারি। এখানে একটা আমরা সমীকরণ দিয়ে রাখলাম 2। আবার সরল দোলন গতির ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল এক্স বা এফ ইকুয়াল টু কে এক্স, আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে এটা দেবো হলো 3 নং সমীকরণ। 2 ও 3 নং সমীকরণ এফ ইকুয়াল টু এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, তাহলে এটা হলো মাইনাস কে এক্স। তাহলে 2 ও 3 নং সমীকরণ হতে আমরা পাবো এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু এফ এর জায়গায় লিখবো মাইনাস কে এক্স বা ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মাইনাস কে বাই এম এক্স, মানে এম দ্বারা ভাগ করে দিলাম, বা ডি স্কোয়ার এক্স আর ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এটা হলো ওই যে আমরা আগেই দেখাইছিলাম কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু, এটা হলো কৌণিক কম্পাঙ্ক, বা ডি স্কোয়ার এক্স আর ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। সুতরাং এইটাই হলো আমার সরল দোলন গতি সম্পন্ন বস্তুর সম্পূর্ণ বস্তুর ব্যবকলন সমীকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, এটাতে অঙ্ক আছে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সরল দোল গতিসম্পন্ন বস্তু বা সরল সন্দিত গতিসম্পন্ন বস্তুর ব্যবকলন সমীকরণ হলো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, যেখানে এক্স হলো সরণ, টি হলো সময়, আর ডি এক্স দ্বারা আসলে এখানে ক্ষুদ্র দূরত্ব আর ক্ষুদ্র সময়কে ডিটি দ্বারা প্রকাশ করছে, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এক্স সংকোচন প্রসারণ। তাহলে এই সমীকরণ আমরা প্রমাণ করলাম। এরপরে দেখো আমরা যে এই যে সমীকরণটা প্রমাণ করলাম একটু আগে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা আমরা বলছি যে সরল দোল গতিসম্পন্ন বস্তুর অন্তরক বা ব্যবকলন সমীকরণ। এখন এই সমীকরণের সমাধান কিভাবে বের করা যায় আমরা সেটা এখন দেখব। আসলে এই সমীকরণের সমাধান 2 ভাবে বের করা যায়, একটা হলো ডিফারেন্সিয়েশন পদ্ধতি আর একটা হলো ইন্টিগ্রেশন পদ্ধতি। আর ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন পদ্ধতিটা আগে আমরা করি, ব্যবকলন পদ্ধতি, আর একটা আছে সমাকলন পদ্ধতি। তাহলে ব্যবকলন পদ্ধতিতে ধরি প্রদত্ত সমীকরণের সমাধান x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা আমরা ধরে নিচ্ছি যে ওই সমীকরণের সমাধান হলো এটা। তাহলে এই সমীকরণের সমাধান এটা কখন হবে? যখন আমরা একে ডিফারেন্সিয়েশন করে আবার এই সমীকরণটা পাবো, তাহলে তখন আমরা বলতে পারবো যে এইটা হলো এই সমীকরণের সমাধান। তাহলে 1 নং সমীকরণকে ব্যবকলন বা অন্তরীকরণ করে পাই, তাহলে কি হবে? dx আর dt d বাই dt
এ সাইন ওমেগা টি ডেল্টা বা dx dt, এখানে এ কনস্ট্যান্ট বাইরে গেল, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos হবে ওমেগা টি প্লাস ডেল্টা, আবার এই ওমেগা টি প্লাস ডেল্টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা যায়, তাহলে dx dt a cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা dx dt a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা হলো তোমার 2 নং সমীকরণ দিয়ে রাখি আমরা, তাই 2 নং সমীকরণকে আবার ডিফারেন্সিয়েশন করে পাই, 2 নং সমীকরণকে আবার অন্তরীকরণ করে পাই, তাহলে কি হবে d বাই dt dx dt d বাই dt, অন্তরীকরণ করছি, এটা অন্তরীকরণ করছি কার সাপেক্ষে, এটা কিন্তু আমরা লিখি নাই, ব্যবকলন বা অন্তরীকরণ t এর সাপেক্ষে, t এর সাপেক্ষে মানে সময়ের সাপেক্ষে, এটাও একই কথা, t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে a ওমেগা cos ওমেগা t ডেল্টা। এখন দেখো আমরা এটাতে পাই d স্কয়ার x আর dt স্কয়ার, a বাইরে গেল, d বাই dt ওমেগা, a ওমেগা বাইরে গেল, d বাই dt cos ওমেগা t প্লাস ডেল্টা, আর d স্কয়ার x, এটা একটু আলাদা করে রাখি, d স্কয়ার x dt স্কয়ার a ওমেগা, দেখো এটাই ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর এই ভেতরকার টু ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো শুধু ওমেগা, ওই যে এইখানকার মতো, এইখানে যেভাবে আসলো এখানেও সেইভাবে আসবে, তাহলে d স্কয়ার x আর dt স্কয়ার a ওমেগা স্কয়ার সাইন ওমেগা t প্লাস ডেল্টা, d স্কয়ার x dt স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা t প্লাস ডেল্টা, d স্কয়ার x dt স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এইটার সমান x লেখা যাবে কত থেকে, 1 নং এর সাইজে, দেখো এই যে 1 নং থেকে 1 নং এর সাহায্যে আমরা এটা লিখতে পারি d স্কয়ার x আর dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, এইটা দেখো আমাদের ওই সমীকরণটা এসে গেল, সুতরাং x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা প্রদত্ত সমীকরণের একটি সমাধান। তাহলে আমরা এটা দেখো, আমরা সমাধান বের করলাম, এটা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন পদ্ধতি, এই ব্যবকলন পদ্ধতিতে এই সমীকরণের সমাধান কি হবে, এইটা হবে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে এই সমীকরণ এটাই হলো এই সমীকরণের একটি সমাধান, অর্থাৎ সরল দোলন গতি সম্পন্ন বস্তুর অন্তরীকরণ বা ব্যবকলন সমীকরণের সমাধান হলো এটা। এটা আমরা তাহলে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন পদ্ধতি দেখালাম, এবার আমরা সমাকলন পদ্ধতি দেখাবো। দেখো এবার আমরা সমাকলন পদ্ধতিটা করতে যাব, সমাকলন পদ্ধতি। এই পদ্ধতিতে দেখো সরল দোলন গতি সম্পন্ন বস্তুর ব্যবকলন সমীকরণ আমরা পাইছি হলো d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু
0, এটা 1 নং সমীকরণ দিই। 1 নং সমীকরণের উভয় পাশে 2dx dt দ্বারা গুণ করে পাই। তাহলে এটা যদি গুণ করি 2dx dt d স্কয়ার x dt ওমেগা স্কয়ার x 2dx dt ইকুয়াল টু 0 গুণন 2dx dt। উভয় পক্ষে গুণ করে দিলাম। তাহলে 2v dv dt এখানে 2 ওমেগা স্কয়ার x dx dt ইকুয়াল টু 0, কারণ আমরা এখানে জানি v ইকুয়াল টু dx বাই dt আর a ইকুয়াল টু d স্কয়ার x dt স্কয়ার, এবং এটা সমান সমান dv বাই dt লেখা যায়। তাহলে দেখো এইখান থেকে আমরা যদি dt লসাগু দিই 2v dv প্লাস 2 ওমেগা স্কয়ার x dx ইকুয়াল টু 0 বা 2v dv প্লাস 2 ওমেগা স্কয়ার x dx ইকুয়াল টু 0। এখন এখানে আমরা দেখো আমরা কি বসাতে পারি, তাহলে এইখানে দেখো 2 v dv প্লাস 2 ওমেগা স্কয়ার x dx ইকুয়াল টু 0, এইটাকে আমরা কি করব সমাকলন করে পাই। তাহলে যদি সমাকলন করি এখানে 2 এটাকে সমাকলন করলে v স্কয়ার ডিভাইডেড বাই 2 হয় 2 ওমেগা স্কয়ার, এখানে আসবে x স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি হয়, আমি একটু মুছে দিই এখানে, বা v স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো এখানে যদি সমাকলন করি এই পাশেও সমাকলন হয়, আর এই পাশে সমাকলন হলে 0 কে সমাকলন করলে ধ্রুবক হয়, সেই ধ্রুবকটা আমরা এখানে লিখে দিলাম। আর সেই ধ্রুবককে আমরা c দ্বারাও লিখতে পারি, c দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইখানে আমরা এটা লিখতে পারি dx dt স্কয়ার ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু c, কারণ v ইকুয়াল টু dx ডিভাইডেড বাই dt। এখন একটা বোঝার বিষয়, যদি আমি তোমাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, এইটা যদি একটা সরল দোলক হয়, সেই সরল দোলক যদি এভাবে দুলতে থাকে, আমরা বলছি যে সাম্য অবস্থান থেকে এদিকে যে যতটুকু যাবে সেটা তার দূরত্ব। এখন যদি সর্বাধিক দূরত্বে যায় তখন সেটা হয় হলো বিস্তার। এখন x ইকুয়াল টু যদি a হয় তাহলে কোন জায়গায় অবস্থান, এই জায়গা, এই ববের অবস্থান তাহলে এই জায়গায়, এই অবস্থা, এই কন্ডিশনে x ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল টু a তে বেগ কত, এখানে যা বেগ শূন্য হয়ে যায়, কারণ এখানে যা থেমে যায় আবার ব্যাক করে। তাহলে x ইকুয়াল টু a কন্ডিশনে v শূন্য, তাহলে তাই যদি হয় তাহলে x ইকুয়াল টু যদি a লেখা যায়, আমরা এখানে লিখি বিষয়টা, x ইকুয়াল টু a হলে v ইকুয়াল টু dx dt ইকুয়াল টু 0 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0 স্কয়ার ওমেগা স্কয়ার a স্কয়ার c, বা c ইকুয়াল টু তাহলে আমরা পাবো ওমেগা স্কয়ার a স্কয়ার। এখন এইটা যদি পাই তাহলে আমরা, এটা হলো কয় নম্বর সমীকরণ, এটা হলো আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে
2 নং সমীকরণ থেকে পাই ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dx dt স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে dx dt স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা dx dt রুট ওভার ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা একটু মুছে দেই। বা এখানে দেখো dx ডিভাইডেড বাই dt ইকুয়াল টু ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি dx রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি। তাহলে দেখো এই যে আরেকটা আমরা সমীকরণ পেয়ে গেলাম, এটা 3 নাম্বার যদি দেই। এখন 3 নং সমীকরণকে আবার যদি সমাকলন করি, আর 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, 3 নং সমীকরণকে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dx a স্কয়ার x স্কয়ার ইন্টিগ্রেশন ওমেগা dt। তাহলে দেখো এইখানে আমরা একটা সূত্র আছে ক্যালকুলাসের ইন্টিগ্রেশনে, যে dx রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স x বাই a। এটা তোমরা দেখবা তোমাদের ক্যালকুলাসের সূত্রটা আছে। তাহলে এইখানে আমরা সেটা লিখতে পারি সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a ইকুয়াল টু ওমেগা শুধু t, আর এইখানে একটা হলো কনস্ট্যান্ট বসে ধ্রুবক, সেটা আমরা ডেল ধরে নিলাম। তাহলে x বাই a ইকুয়াল টু সাইন ওমেগা t প্লাস ডেল্টা x ইকুয়াল টু a সাইন ওমেগা t প্লাস ডেল্টা। সুতরাং x ইকুয়াল টু a সাইন ওমেগা t প্লাস ডেল্টা। এইটাই হলো ব্যবকলন সমীকরণের সমাধান। সরল দোলন গতিসম্পন্ন বস্তুর অন্তরক বা ব্যবকলন সমীকরণের সমাধান। এটা কোন পদ্ধতিতে? এটা হলো সমাকলন পদ্ধতিতে। তাহলে সমাকলন পদ্ধতিতে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখানে একটু কন্ডিশন যদি দেই, কন্ডিশন হলো দেখো, যদি t equal to 0 হয় তাহলে x equal to a sin ডেল্টা হয়। এখানে মানটা বসা দিলে, t এর মানটা যদি এখানে বসা দিই, এটা 0 হয়ে যাবে। এই সমীকরণটা পাওয়া যাবে, অর্থাৎ আদি অবস্থানে তার অবস্থানটা হলো এটা, x equal to a sin ডেল্টা, যেখানে ডেল্টা হলো আদি দশা। তাহলে আদি দশার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা পাবো। আবার x equal to a sin ওমেগা t, তারপরে cos ডেল্টা প্লাস cos ওমেগা t sin ডেল্টা, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে x equal to a sin ওমেগা t cos ডেল্টা প্লাস a cos ওমেগা t sin ডেল্টা, আমরা গুণ করে এটা পেয়ে গেলাম। বা x equal to a cos ডেল্টা sin ওমেগা t প্লাস a sin ডেল্টা cos ওমেগা t, বা x equal to a sin ওমেগা t প্লাস b cos ওমেগা t, যেখানে a equal to a cos ডেল্টা
আর বি ইকুয়াল টু এ সাইন ডেল্টা। এরা হলো এখানে যেখানে এ ইকুয়াল টু এত, এরা ধ্রুবক। সুতরাং এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এটাই হলো আমার ওই ব্যবকলন সমীকরণের আরেকটা সমাধান। তাহলে এটাও একটা সমাধান, এটাও একটা সমাধান। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের এই যে আমি ব্যবকলন সমীকরণের সমাধানগুলো দেখালাম, একটা হলো ডিফারেন্সিয়েশন পদ্ধতি আর একটা হলো ইন্টিগ্রেশন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা তোমরা ক্যালকুলেশন করে দুই একবার করতে থাকো এবং এই সমীকরণটা বুঝতে থাকো, কারণ এই সমীকরণ ব্যবহার করেও অনেক এমসিকিউ এবং প্রশ্ন আসে। তোমাদের এটাও গুরুত্ব দিতে হবে, ভালো করে বুঝতে হবে আর কি। যদি তোমরা মুখস্থ করে খাতায় নাও লেখো, ন্যূনতম বুঝতে হবে যে কিভাবে কি আসলো, এগুলো পরিচয় কি, কোনটা কি পেলাম আমরা। তো যাই হোক, তোমাদের এই চ্যাপ্টার চলতেছে, আমাদের 3 নাম্বার লেকচার আজকে শেষ হলো। আমরা 4 নাম্বার লেকচার এটা হয়তো 2-1 দিন পর আমরা দিতে পারি, এটা একটু সময় লাগতে পারে কারণ এর মাঝখানে ছুটি আছে। ছুটির পরে আমরা আবারও এই লেকচারগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো। তোমাদের এই যে করোনা মহামারীতে তোমরা সবাই বাসায় আসো, বাসায় থাকো। যদি এটা স্বাভাবিক হয় তাহলে আবার আমরা পড়ানো শুরু করব স্বাভাবিকভাবেই। তারপরেও আমার যথারীতি ইউটিউব চ্যানেলেও আমার লেকচারগুলো দেওয়া থাকবে, দিতে থাকবো। তোমাদের উপকার হবে ইনশাল্লাহ। তোমরা এগুলো দেখতে থাকো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।